জয়েন্ট ফ্রেন্ড, আজকে আমরা আলোচনা করব যে ভারতীয় সংবিধানের রাইট টু রিলিজিয়ন, আমরা রাইট টু ফ্রিডম অ্যান্ড রিলিজিয়ন আমরা আগে কিছু আলোচনা করেছি। এখানে আর্টিকেল আছে 25 থেকে 28 পর্যন্ত। তো আমরা 25 এবং 26 বিস্তারিতভাবে আলোচনা করেছি। আর্টিকেল 25 ধর্ম বিবেক অনুযায়ী তোমাকে বিচার করতে বলে, মানে ধর্ম। আর আর্টিকেল 26 তোমাকে রীতি নিয়ম, যেমন হচ্ছে নামাজ, পূজা, প্যান্ডেল করার অধিকার দেয়। বিস্তারিতভাবে তোমরা আগের ভিডিও দেখতে পারো। এবার যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে আর্টিকেল 27 থেকে আমরা আলোচনা করব। তো আর্টিকেল 27 আলোচনা করব যে হচ্ছে যে আমরা যে দেখি ধার্মিক কারণে কোনো প্রকার ট্যাক্স দেওয়া যাবে না, মানে ট্যাক্স নেবে না। সরকার বলছে ধার্মিক কাজে কোনো ট্যাক্স নেবে না। যেমন ধরো ভারতবর্ষে বড় বড় মন্দির আছে, বড় বড় মসজিদ আছে, সেখানটায় বহু টাকা ডোনেট হয় এবং সেই ডোনেট করা টাকাতে কিন্তু কোনো প্রকার ট্যাক্স সরকারকে প্রয়োগ করতে হয় না। কিন্তু যদি কোনো কিছু বিরাট মসজিদ থাকে, মসজিদটা পুরনো হয়ে গেছে এবার এবং সেটা এখন মিউজিয়াম রূপে রূপান্তরিত হয়ে গেছে, সেটাকে কিন্তু এন্ট্রি ফিস হিসাবে একটা স্লিপ নিতে পারে বা একটা টিকিট করতে পারে, এন্ট্রি ফিস। সেরকমই হচ্ছে কিছু মন্দির আছে, কিছু মন্দিরে তোমার কোনো বড় বড় মন্দির আছে ভারতবর্ষে, কিছু আমি নাম করব না, নাম করলে ছোট বড় হয়ে যাবে। মন্দির আছে, তুমি মনে করছো প্রথমে গিয়ে আমি পুজো করে বার হয়ে চলে আসব, ভিড় থাকবে না, কিছু থাকবে না। তার জন্য সেই কাজটা পরিচালনা করার জন্য একটা এন্ট্রি ফিস করা হয়। সেই এন্ট্রি ফিস কিন্তু সেটা লাগবে বলা হয়েছে, মানে সেই কৃতপক্ষরা করা হয়েছে। তার জন্য কিন্তু এখানটায় মনে রাখবে যে ধর্মীয় কারণে ওইখানে দান করা টাকায় বা ওইখানে যে মানে টাকা যে সমস্ত উৎপন্ন হয় না, টাকা যে সমস্ত জমে, তাতে কোনো ট্যাক্স আমাদেরকে সরকারকে প্রয়োজন হবে না, প্রয়োজন হয় না। আর্টিকেল 27 এটা একটা ভালো মনে রাখবে। তারপরে হচ্ছে আর্টিকেল 28 বা ধারা 28-এ বলা হয়েছে যে সরকারি স্কুল, আমরা যে সমস্ত স্কুল পড়েছি সেগুলো হচ্ছে সরকারি স্কুল, গভর্নমেন্ট স্কুল, এবং সরকারি স্কুলে ধার্মিক শিক্ষা দেওয়া যাবে না। এবার হলো ধার্মিক শিক্ষা কি? যেমন ধার্মিক শিক্ষা হচ্ছে, যেমন ধরো আমরা মনে করি যে স্কুলে সংস্কৃত পড়ি, ক্লাস 7-8-এ থাকে, তারপরে আবার 11-12-এ থাকে সংস্কৃত। কিছু কিছু স্কুলে ছোটো থেকেই থাকে। যেমন আবার কিছু কিছু স্কুলে 7-8-এ আরবি থাকে, আবার 11-12-এ আরবি থাকে। আবার কিছু কিছু স্কুলে 7-8-এ হিন্দি থাকে, তারপরে 11-12-এ আবার তুমি হিন্দি চয়েস করতে পারো। তো এটা হচ্ছে একটা ভাষা শেখাই। এখানে কোনো ধার্মিক, সরকারি স্কুলে ধার্মিক কোনো কিছু শেখায় না। কিন্তু এবার মনে রাখো, যদি সংস্কৃত যদি আমাকে শেখায়, তো সংস্কৃত হচ্ছে ভগবান দেবতাদের ভাষা, তো তাদেরই তো বর্ণনা আসবে, তাদেরকে নিয়ে আমরা পড়াশোনা করব, তারা কিভাবে মুখে কথা বলতো সেইভাবে আমরা আলোচনা করব। এবার যদি আমরা আরবি পড়ি, আরবি হচ্ছে যে মুসলিমদের পয়গম্বর, যাকে বলি পারফেক্ট মোহাম্মদ, ওদের সম্বন্ধেই আমরা আলোচনা করব। এবং তার জন্য কি, এটা কিন্তু ধার্মিক শিক্ষা হয় না, ওদেরকে নিয়ে আলোচনা করতে হবে। যেমন আমরা হিস্ট্রি পড়ছি, হিস্ট্রি পড়লে কি আমরা কি আলোচনা করছি, কাদেরকে নিয়ে? আকবর, হুমায়ুন, বাবর, এদেরকে নিয়ে আলোচনা করছি। সেই রকমই ওই ধার্মিক শিক্ষাতে স্কুলে যে সমস্ত বইগুলো পড়া হয় ওটা ধার্মিক শিক্ষাতে আসে না, ওটা একটা ল্যাঙ্গুয়েজে চলে। যেমন হচ্ছে ইংরেজি একটা ল্যাঙ্গুয়েজ, ইংরেজিতে যেমন হচ্ছে নাউন, প্রোনাউন, ভার্ব, এগুলো কি কার সম্বন্ধে পড়ছি? বড় একটা মানে পোয়েম দিয়ে দিল ইংরেজিতে, ওটা যেমন হচ্ছে ইংল্যান্ডের বিখ্যাত কবি, তো ও সম্বন্ধে তো পড়বো আমরা। এর ইংলিশ ভাষাতে এবার আমরা তো ভারতীয় কোনো বিখ্যাত কবি তো দিয়ে দিতে পারবো না আমরা, কিন্তু কিছু কিছু সিলেবাসে দিয়ে যায়, যদি বিখ্যাত ইংলিশে কোনো কিছু লিখেছে তো ওটা দিয়ে যাবে। সেরকমই সংস্কৃত একটা হচ্ছে ভাষা, আরবি হচ্ছে একটা ভাষা, হিন্দি একটা হচ্ছে ভাষা, বাংলা একটা হচ্ছে ভাষা। তো ভাষা পড়া যাবে, এখানে ধার্মিক শিক্ষা দেয় না। কিন্তু এখানে বলা হয়েছে যে সরকারি স্কুলে ধার্মিক শিক্ষা দিয়ে যাবে না। তো ধার্মিক শিক্ষা কি? ধার্মিক শিক্ষা হচ্ছে ওই সব স্কুলে যেমন শুধু ধার্মিকই শিক্ষা দেওয়া হয়, কিন্তু এইখানটাই ওটা করা যাবে না। এর জন্য আমরা চলে আসতে হবে, যেটা আমরা ধার্মিক শিক্ষা যেটা বলছি, এর জন্য আমরা চলে আসতে হবে পরের আর্টিকেলে। কিন্তু এখানটায় বলছে যে সরকারি খরচে, আমি একবার লিখে দিচ্ছি, সরকারি খরচে ধার্মিক শিক্ষা দেওয়া যাবে না। সরকারি খরচে বা স্যালারিতে ধার্মিক শিক্ষা দেওয়া যাবে না। এবার আমরা নেক্সট, এর জন্য পরের আর্টিকেলে আসতে হবে, আমাদেরকে বুঝতে হবে ধার্মিক শিক্ষা কেন দেওয়া যাবে না, কেন দেওয়া যাবে না। এখানে যদি ধার্মিক শিক্ষা দিয়ে দিতে লাগে যদি সরকারি স্কুলে, তো দেওয়া যাবে না, ইম্পসিবল। তার জন্য আমাদেরকে পরে একটা ভাগ করে দিয়েছে, সেটাকে বলছি আমরা কালচারাল
এডুকেশন রাইট, সংস্কৃতি এবং শিক্ষার অধিকার। আমরা এবার সেটা নিয়ে আলোচনা করব, সংস্কৃতি এবং শিক্ষার অধিকার, যেটাকে বলছি আমরা যে কালচারাল এডুকেশনাল রাইট, এডুকেশনাল রাইট। এখানে রাইট দেওয়া আছে, কোনো প্রয়োজন নেই। তাহলে এটার বাংলা মানে হচ্ছে সংস্কৃতি ও শিক্ষার অধিকার। সংস্কৃতি ও শিক্ষার অধিকার। অধিকার তো এটা আছে কত নম্বর ধারা থেকে, এটা ধ্যান রাখবে, আর্টিকেল 29 আর 30। আর্টিকেল 29 আর 30 30। এই আর্টিকেল 29-এ বলা হয়েছে যে, আর্টিকেল 29-এ বলা হয়েছে যে সংস্কৃতি এবং শিক্ষার অধিকার। তাহলে সংস্কৃতি এবং শিক্ষার অধিকার কি? সংস্কৃতি কি বলতো? সংস্কৃতি এবং শিক্ষার অধিকার যাকে বলছি আমরা, 1 নম্বর আর্টিকেল 29-এ বলা হয়েছে সংস্কৃতি এবং শিক্ষার অধিকার। এটা হচ্ছে আর্টিকেল 19-এ দেওয়া হয়েছে শিক্ষা এবং, তাহলে প্রথমে বলা হয়েছে যে এটা আর্টিকেল 29-এ সংস্কৃতি ও শিক্ষার অধিকার। তো সংস্কৃতি এবং শিক্ষার অধিকার, সংস্কৃতি মানে হচ্ছে, যেমন ধরো হিন্দু সংস্কৃতি কি, কাউকে আসা মাত্র প্রণাম করবে, নমস্ত করবে, তো একটা হিন্দু সংস্কৃতি। মুসলিম সংস্কৃতি কি, কাউকে আসা মাত্র সালাম জানাবে, একটু বড় হলে রেসপেক্ট দেবে, তার থেকে বড় হলে যেমন হচ্ছে হজরত, তারপরে হচ্ছে মুক্তি, মওলানা, সেরকম হচ্ছে সম্মান হচ্ছে, তো একটা সংস্কৃতি। যেরকম হচ্ছে খ্রিস্টান আসবে, খ্রিস্টানদের একটা আলাদা, তারপরে হচ্ছে বৌদ্ধ, ওদের একটা আলাদা, তো এটা হচ্ছে সংস্কৃতি। এবং সংস্কৃতি কি প্রত্যেকটা ধর্মের, মানে পরনও শুধু একটা সংস্কৃতি, যে মানে কথা বলা একটা সংস্কৃতি, চলাফেরাও একটা সংস্কৃতি। তাহলে এই সংস্কৃতিকে বলা হয় সংস্কৃতির অধিকার দেওয়া হয়েছে। তুমি নিজের সংস্কৃতিতে কোনো যদি মুসলিম মনে করে যে পাঞ্জাবি পরে আমি ঘুরে বেড়াবো, ও মানে এরকম টুপি পাঞ্জাবি পরে ঘুরে বেড়াবো, ও সংস্কৃতির অধিকার দেওয়া আছে। মানে সংস্কৃতি মানে কি, ওর কালচারের অধিকার দিয়েছে, যে কালচারে থাকবে সে কালচারের অধিকার, যে কালচারে ঘুরে বেড়াচ্ছে সে অধিকার দেওয়া হয়েছে, সে মুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, সবের অধিকার দেওয়া হয়েছে। এবার এখানে গুরুত্বপূর্ণ একটা অধিকার আসছে, সেটা হচ্ছে যে ধার্মিক শিক্ষা। দেখো, ধার্মিক শিক্ষা তো একটা দেওয়া হয়েছে, কিন্তু ধার্মিক শিক্ষা, এখানটা কালি ওঠে না, ধার্মিক শিক্ষা। ধার্মিক শিক্ষা কি? ধার্মিক শিক্ষা হচ্ছে যে মুসলিম হলে মাদ্রাসায় যাবে, হিন্দু হলে গুরুকুলে যাবে, খ্রিস্টান হলে চার্চে যাবে। তো এখানে যে ধার্মিক শিক্ষার একটা অধিকার যে সরকারি স্কুলে না দেওয়ার কারণ হচ্ছে যে কোনো মাদ্রাসায় কোনো স্টুডেন্ট যাবে ধরো, তো ওকে আলি বা তা সা ঝিমাইন ওকে পড়তে হবে, জোরে জোরে বলি বলি পড়তে হবে, যেরকম হচ্ছে মসজিদে মাদ্রাসায় পড়ায়। তো এটাকেই যদি মনে করো, যদি আর্টিকেল 28-এ যদি নিয়ে চলে যায়, যেখানটায় বললে যে সরকারি স্কুলে ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না, সেটা লাগু হবে এখানটায়, মাদ্রাসায় লাগু হবে না। এবারে গুরুকুলে দেখো, এখানটায় ওই হিন্দু ধর্মের পড়াবার নিয়মকানুন আছে, যেই নিয়মকানুনে কিন্তু ওইখানটায় দেওয়া যাবে না। কিছু কিছু যেমন সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় আছে, সেরকমই মাদ্রাসা বিশ্ববিদ্যালয় আছে, সেরকমই হচ্ছে চার্চেরও কিছু নিয়মকানুন আছে। তার জন্য বলা হয়েছে যে এরা নিজের সংস্কৃতি অনুযায়ী শিক্ষা নিতে পারে। এখানটায় প্রবলেম কি হয়েছে দেখো, এখানটায় অধিকার তো দিন দিলে এখান থেকে, আর্টিকেল 29-এ বলছে যে এরা ধার্মিক মাদ্রাসার শিক্ষা নিতে পারে, গুরুকুলের শিক্ষা নিতে পারে, চার্চের শিক্ষা নিতে পারে, ও সংস্কৃতিটা বাঁচায় রাখার জন্য। এরপরে নেক্সট পয়েন্টে আমরা আসছি, যেটা হচ্ছে যে ভাষা। যে এরপরে যদি আমরা একটা পয়েন্ট দেখলাম, 2 ভাষা। যেমন দেখো, পশ্চিমবঙ্গে
হিন্দি ভাষী খুব কম আছে, আরবি ভাষী তার থেকে কম, পার্সি ভাষী তার থেকে কম, উর্দু ভাষী তার থেকে কম। এবার যে এই সব ভাষা যারা বলে, এদেরকে যদি মনে করি এই ভাষা বলতে দেব না, বাংলায় আছে বাংলায় বলতে হবে, তাহলে এরা একবারে বিলুপ্ত হয়ে যাবে। এদেরকে বাঁচায় রাখার অধিকার দেওয়া হয়েছে এই আর্টিকেল কিসে, 29-এ। তাহলে ভাষাকে বাঁচাইছে, যে কোনো ভাষা হতে পারে, ওর বলে দিলাম যেখানটা হচ্ছে একটা হচ্ছে হিন্দি হতে পারে, প্লাস উর্দু হতে পারে, প্লাস আরবি হতে পারে, যে কোনো ভাষা হতে পারে। তারপরে নেক্সট পয়েন্ট যেটা বলছে যে এবার যদি মনে করো যে এই ভাষা আমি বাঁচিয়ে রাখবো না, তাহলে কি হবে, এরা বিলুপ্ত হয়ে যাবে। ঠিক সেরকমই ভারতবর্ষের কিছু রাজ্যে, যেমন হচ্ছে নাগাল্যান্ড, মিজোরাম, যদি আমি নাগাল্যান্ডের নাম করি, নাগাল্যান্ডে 93%, 93 একটু বেশি হয়ে গেল, 85% মানুষ খ্রিস্টান হয়ে গেছে। খ্রিস্টান হয়ে গেছে মিজোরামে 93% মনে করো যে খ্রিস্টান হয়ে গেছে। এখানটায় খ্রিস্টান কেন হলো ওরা? খ্রিস্টান হওয়ার কারণ হচ্ছে যে ওদেরকে সমাজে অনেক নিচে ফেলে রেখেছিল। যেমন হিন্দু ধর্মের অনেকগুলো ভাগ আছে, মুসলিম ধর্মের অনেকগুলো ভাগ আছে, এদের উপর যদি অত্যাচার করা হয় তো এরা বেসিক্যালি অন্য ধর্মের উপর ফোকাস করবে, যে ধর্ম তাদেরকে সম্মান করবে, বেঞ্চে একই লেভেলে নিয়ে আসবে, একসঙ্গে খাবে, উঠা বসা করবে, কোনো রকম ভেদভাদ করবে না, সেই ভাষায় মানে সেই ধর্মতে যাবে। সেই ধর্মতে গেছে এরা খ্রিস্টান ধর্মতে। খ্রিস্টান ধর্মতে যাওয়ার পর এই নাগাল্যান্ড মিজোরামের উপরে যে হচ্ছে হিন্দি যারা বলে একবারে কম হয়ে গেছে। তারপরে যে ওইখানকার যে লোকাল যারা ভাষা ওগুলোও কম হয়ে গেছে, সে মিজো হোক নাজো হোক যে ভাষা বলুক। উর্দু আরবি তো এক যদিও বা এবার একাধ পিস যদি থাকে, এবার ওদেরকে ওই ভাষা যদি বলতে না দেওয়া হয় তো ওরা বিলুপ্ত হয়ে যাবে। তো শিক্ষা সংস্কৃতি বাঁচায় কী করবে বলা হয়েছে। এবার মনে করো যে এখানটাই একটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে দুরকমভাবে লেখা হয়। 3 নম্বর পয়েন্ট হচ্ছে লিখা বা লিপি বলি আমরা। লিপি দু রকমের হয়, একটি হচ্ছে দেবনাগরী আর একটি হচ্ছে খরষ্টি। দেবনাগরী আর একটি হচ্ছে খরষ্টি। খরষ্টি দেবনাগরী হচ্ছে যে যেগুলি আমরা বাংলা লেখি, বাংলা লেখি, হিন্দি লেখি, বা যে সমস্ত ইংলিশ লেখি, মানে আমরা এই দিক থেকে লিখি। যেমন হচ্ছে বাংলা, বাংলা কোন দিক থেকে লেখা শুরু করি আমরা, ডান দিক থেকে না বাম দিক থেকে? এটা যদি একটা পেজ দেওয়া হলো তো পেজে আমরা এই দিক থেকে শুরু করব লিখতে, এই দিক থেকে আমরা লিখতে শুরু করব। একটা লাইন হলো, যেমন এটা একটা লাইন হলো, এই দিক থেকে আমরা লিখতে শুরু করব। এটা বাংলার ক্ষেত্রে হলো। তা এটা কি লিপি? দেবনাগরী লিপি। বুঝতে পারলাম। এবার একটা ঠিক অপোজিট খরষ্টি লিপি হয়েছে, যেমন হচ্ছে আরবি, উর্দু, এগুলো কিন্তু এই দিক থেকে লিখতে লিখতে আসবে, এদিক থেকে লিখতে লিখতে আসবে, এদিক থেকে লিখতে লিখতে আসবে, তো আবার এদিক থেকে পড়তে পড়তে আসবে। তাহলে এদের সংস্কৃতিটা বাঁচায় রাখা আমাদের দরকার, বাঁচায় রাখা আমাদের দরকার। তাহলে এই কথাটা এখানে কিন্তু বলা হয়েছে সংস্কৃতির অধিকার। সে যে কোনো ধর্মের সংস্কৃতি হতে পারে। এখানটায় দেখো মনে করো ভাষা, লিপি, এটা মেন তিনটে জিনিস হতো। একটা হচ্ছে ধার্মিক, আর একটা হচ্ছে ভাষা, একটা লিপি। ধার্মিকের জন্য কি হয়? যুদ্ধ হয়। ভাষার জন্য যুদ্ধ হয়, লিপির জন্য যুদ্ধ হয়। এবার যারা লিপি, যারা মনে করে যে খরষ্টিতে যারা লিখে তাদেরকে যদি বলা হয় দেবনাগরী লিখতে, তারাও লিখতে পারবে না। যারা দেবনাগরী লিখে তারাও খরষ্টিতে সহজে কিন্তু লিখতে পারবে না, অসুবিধা আসবে। এই তিনটা পয়েন্ট মেন। আর একটা যেটা হচ্ছে মাদ্রাসা শিক্ষা, গুরুকুল আর চার্চ। বা এবার যদি তুমি লক্ষ্য করো, যেমন হচ্ছে জৈন ধর্ম আছে, জৈন ধর্মের দুটি ভাগে ভাগ হচ্ছে, দিগম্বর আর শ্বেতাম্বর। এবার দিগম্বর আর শ্বেতাম্বরের মধ্যে মূল গুরুত্বপূর্ণ হচ্ছে, আমি জৈন ধর্ম লিখলাম এখানটায় 4 নম্বর। জৈন ধর্ম দুটি ভাগে ভাগ হচ্ছে, একটি হচ্ছে দিগম্বর আর একটি হচ্ছে শ্বেতাম্বর। দিগম্বর, একটা হচ্ছে শ্বেতাম্বর।
এই দিগম্বর যারা আছে ধরো এরা মানে উলঙ্গ হিসাবে থাকে। এবার এদেরকে যদি আমরা, এখানে তো বলা হয়েছে মাদ্রাসা, গুরুকুল, চার্চ বা যে কোনো স্থানে বা স্কুলে শিক্ষা নিতে পারে, তো এরা যদি সাধারণভাবে চলে আসে তো বাকি সব ছেলেরা একে দেখে হাসাহাসি করবে। কিন্তু একে মানে সরকারি স্কুলে ধরো মনে করো বাংলা, ইংরেজি, হিন্দি পড়তে এসছে, তখন কিন্তু এদেরকে দেখে হাসাহাসি করবে, লক্ষ্য করবে। সে চার্চে যাক বা গুরুকুলে যাক, যে কোনো জায়গায় যাবে একে দেখে হাসাহাসি করবে, কারণ এরা উলঙ্গ থাকে। এবার ধরো মুসলিম, যেমন ধরো সরকারি স্কুলে যে কোনো স্থানে যদি মাদ্রাসা যে এগুলো বাঁচাতে হবে, তো যে কোনো জায়গায় পড়তে তো যেতে হবে, পড়তে যেতে হবে। ওই যদি টুপি পড়ে গেল, পাঞ্জাবি পড়ে গেল, সব দেখে হাসাহাসি করবে। এবার যে হিন্দু ধর্মে দেখো, মাথায় টিকা লাগাই নিলে, টুপি লাগাই নিলে, গেরুয়া বস্ত্র নিলে, বাকি সব সমাজের ছেলেগুলো আছে হাসাহাসি করবে। তো এদেরকে কি করে বাঁচা যায়? বাঁচাতে যেমন হাসাহাসি থেকে ভালো শিক্ষা দেওয়া যায়, কিভাবে করা যায়? এর জন্য চলে আসে আর্টিকেল 30। এর জন্য চলে আসে কি আর্টিকেল 30। তাহলে আমরা এবার যাব আমরা পরের আর্টিকেলে কি বলছে দেখো। এখানটায় ধর্মীয় সংস্কৃতি এবং বাঁচানোর কথা বললে, এবার মেন শিক্ষা যেখানটায় আমরা পড়লাম, সে মাদ্রাসা হোক আর ই হোক, সেখানটায় যেতে হবে আমাদেরকে। তো সেখানটায় কি বলছে দেখো, সেখানটায় আর্টিকেল 30-এ যদি আমি যাই, আর্টিকেল 30-এ বলা হয়েছে শিক্ষার অধিকার। কারা শিক্ষা নেবে? সংখ্যালঘুদের। এবং সংখ্যালঘুদের শিক্ষার অধিকার। আবার উল্টো পাল্টা হয়ে যাচ্ছে শুধু খালি। শিক্ষার অধিকার। তো সংখ্যালঘু কারা? যে সমাজে থাকবে সেই সমাজের কম, যেমন ধরো আমরা বাংলা সমাজে আছি, বাংলা সমাজে উর্দু খুব কম বলে, হিন্দি খুব কম বলে, পাঞ্জাবি খুব কম বলে। তা বলে কি হয় না? ল্যাঙ্গুয়েজ আছে, কোনো কোনো স্কুলে আছে, কোনো কোনো নেই। তো এটা করার জন্য বলছে যে সরকার কি করবে, এদেরকে তো বাঁচায় রাখতে হবে। ওখানটা দেখলাম অধিকার যখন দিয়ে বাঁচায় রাখতে হবে, তার জন্য বলছে যে এরা সংখ্যালঘুদের নিজের কালচার বাঁচানোর জন্য স্কুল খুলতে পারে। তাহলে কি খুলতে পারে? স্কুল হোক, বিদ্যালয়, স্কুল হোক, স্কুল কি 12 পর্যন্ত স্কুল হোক, কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, এরা কিন্তু খুলতে পারে, এরা কিন্তু খুলতে পারে। যেমন ধরো এবার মনে করো স্কুল, ইউনিভার্সিটি, বিদ্যালয়। এবার স্কুল, ইউনিভার্সিটি, বিদ্যালয়ে কি পড়াবে? এবার এখানে নিজের স্কুল খুলে দেবে। তো এই খুলে দেওয়ার পর এরা বলে দেবে তোমরা তোমাদের টিচার খুঁজে নাও। এবার যদি মুসলমানরা যদি মাদ্রাসা খুলে, তো মাদ্রাসা খোলা পর, পুরো স্যাংশন হওয়া পর সরকার কিন্তু বলবে এই নাও মাইনে, তোমরা তোমাদের স্কুল চালাও। কি চালাবে এখানে? মাদ্রাসায়। মাদ্রাসা কোনো ইল্লিগাল নয়। আর্টিকেল 30-এ সংখ্যালঘুদের শিক্ষার অধিকার দেওয়া হয়েছে। মাদ্রাসায় তুমি এবার আরবি পড়াও, উর্দু পড়াও, ফারাসি ভাষা বা যে কোনো ভাষাগুলো আছে সেগুলো পড়াও, সে অধিকার দেওয়া হয়েছে। তুমি ঝুমি পড়াও, নিচি পড়াও, কুদ্দায় পড়াও, তোমার সংস্কৃতির উপর তুমি পড়াও, তুমি স্কুল তুমি ঠিক করে নাও, এ কথা বলা হয়েছে। এবার যদি বলা হচ্ছে হিন্দু ধর্মে, যেমন হচ্ছে গুরুকুল করো, বা যে সমস্ত তোমাদের গুরুকুল করো, আর তোমার যেরকম রীতিনীতি আছে, সংস্কৃতি আছে, দেবতা কি করেছিল না করেছিল, তাদের রীতিনীতি, কেমন করে সকালে উঠতো, কিভাবে ঘুমাতো, কিভাবে খেত, সেগুলো তুমি শেখাও। ধার্মিক শেখাও, ধার্মিক কী কী কাজ করতো সেগুলো হিন্দু ধর্মকে বলা হয়েছে। ঠিক একই রকমই চার্চ হোক, যেমন হচ্ছে ভারতবর্ষের 30% বেশি, 40%-এর বেশি শিক্ষা সব চার্চ বলতে খ্রিস্টানরা, ওদের অধিকার বাঁচায় রেখেছে। ওরা নিজের মতন ওরা স্কুল তৈরি করবে, ওদের স্কুলে ইংলিশে সব কিছু হবে, বাংলা ব্যবহার হবে না, করো। এর জন্য কি করবে? সরকার নিজস্ব টাকা দিবে, এই সব করার জন্য সরকার খরচ দেবে এবং সেটা তোমাদেরকে খরচ দেবে, সেটা তোমাদেরকে নিজেদের মধ্যে খোলা পর ম্যানেজ করে নিতে হবে। সরকার এখানে ইনভলভ হবে না। সরকার এখানে কি ইনভলভ হবে না? যেমন হচ্ছে
মাদ্রাসা সব দেয়, রেজিস্ট্রেশন হয়ে যাবে, সব হয়ে যাবে, টিচার তোমরা নিজে থেকে নিয়োগ করো, তোমরা চালাও, যতটুকু পারবে সরকার সাহায্য করবে, যতটুকু পারবে কি সরকার সাহায্য করবে। এটা কোনো মাদ্রাসা হোক, কোনো মানে মাদ্রাসায় বলে যে বোম্বাই আতঙ্কবাদী তৈরি হয়েছে, তো এখানটায় শিক্ষার অধিকার আছে ওর, শিক্ষার অধিকারে ও আরবি শিখতে পারে, উর্দু শিখতে পারে, ওইরকম অনেকগুলো ভাগ আছে উর্দু আরবি, সেগুলো শিখবে ওখানটায়। এবার কিছু কিছু নেতা মন্ত্রীরা বলবে মাদ্রাসা থেকে কী করবে, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, ওগুলো তো আছে। এখানটায় দেওয়া আছে সংস্কৃতি, রাইট টু কালচারের অধিকার দেওয়া হয়েছে, তো সেই অধিকারকে বাঁচানোর জন্য এটা তৈরি হচ্ছে। কেউ ধরো এবার কোনো কোনো জায়গায় যেমন হচ্ছে নাগাল্যান্ড, মিজোরামে, ওইখানটায় যদি হিন্দি স্কুল বন্ধ করে দেয়, একটা গ্রামে ছোটো 10-12টা হিন্দি বলতে পারে, তাহলে ওদের অবস্থাটা কী হবে, ওরা বিলুপ্ত হয়ে যাবে, জবরদস্তি ওদেরকে ইংলিশ অ্যাডাপ্ট করতে হবে, আস্তে আস্তে ওরাও ইংরেজ হয়ে যাবে, খ্রিস্টান হয়ে যাবে, তাহলে কি হলো না। যদি আমরা এখানে ভারতবর্ষে যদি কেউ যদি ধরো পাকিস্তান থেকে এসছে, ওরা উর্দু বলে, ওদেরকে যদি ওদের ভাষায় কথা বলতে না দিই, যে বাংলায় আছে বাংলায় কথা বলতে হবে, আস্তে 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 ওরা বিলুপ্ত হয়ে যাবে কালচার। তো সেটাই হচ্ছে যে একটা ব্যাপার হচ্ছে কালচারের উপর নির্ভর করে আর্টিকেল 30। তাহলে আমরা বলতে পারলাম রাইট টু কালচার অফ এডুকেশন, এটা আমরা বুঝতে পারলাম। এখন পর্যন্ত যতগুলো আমরা পড়লাম, আর্টিকেল আমার হচ্ছে মৌলিক অধিকার, এই 30 পর্যন্ত। আর একটা গুরুত্বপূর্ণ আছে, সেটা গুরুত্বপূর্ণটা কি, গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে একটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সম্পত্তির অধিকার। সম্পত্তির অধিকার কি, আর এটা ছিল সম্পত্তির অধিকার, দুরকম অধিকার ছিল। একটা ছিল যেমন হচ্ছে আর্টিকেল 19-এ ছিল, রাইট টু ফ্রিডমে ছিল আর্টিকেল 19-এ সম্পত্তির অধিকার, এটা লেখা উঠছে না, সম্পত্তির অধিকার, মৌলিক অধিকারে আর্টিকেল 19-এ ছিল। আর একটা সম্পত্তির অধিকার আছে যে আর্টিকেল 31-এ সম্পত্তির অধিকার। সম্পত্তির অধিকার, দুটি অধিকার ছিল। এই সম্পত্তির অধিকার কিন্তু বাদ দেওয়া হয়েছিল। প্রথমত সম্পত্তির অধিকার বাদ দেওয়ার কথা হয়নি, ভারতীয় সংবিধানে নেই, এখন তোমাদেরকে বলে দিচ্ছি। সম্পত্তির অধিকার হচ্ছে যেই সমস্ত সম্পত্তি আগে কি ছিল, ভারত যখন স্বাধীন হয় তখনই মৌলিক অধিকারে দেওয়া ছিল সম্পত্তির অধিকার, যারও জমি আছে, জায়গা আছে, বাড়ি আছে, সব তোমার নিজের নামে থাকবে, কেউ তোমার কাটতে পারবে না, যেমন হচ্ছে মৌলিক অধিকার। আমার হচ্ছে যে কোনো স্থান যাওয়ার অধিকার, ঘোরার অধিকার কেউ যেমন কাটতে পারবে না, সেরকম সম্পত্তির অধিকার কেউ কাটতে পারবে না। তো মানুষকে বেশি সুবিধা দিলে পরে মানুষ মাথায় উপটি নাচে, সেই রকম হচ্ছে সমস্যা হয়েছিল এখানে। সম্পত্তির অধিকার তো দিয়েছে, কিন্তু সম্পত্তির অধিকার দেওয়ার সঙ্গে সঙ্গে শক্তিও দিন দিয়েছে, তুমি মৌলিক অধিকার সুপ্রিম কোর্ট তুমি যেতে পারবে। তো এবার ভারী সমস্যা হয়ে গিয়েছিল। এটা কী করে সম্পত্তির অধিকারে 44তম সংশোধন নিয়ে আসে মোরারজি দেসাই, 44তম সংশোধন নিয়ে আসে মোরারজি দেসাই 1978 সালে, 1978 সালে নিয়ে আসে। এই সংবিধানে বলে যে কি বলে, এদেরকে অধিকার দেওয়া হয়েছিল, এই অধিকারের ক্ষেত্রে এরা বলছে যে আমাদের সম্পত্তির অধিকার কেউ কাটতে পারবে না, সরকারও কাটতে পারবে না। সরকারের ভারী সমস্যা হয়ে গিয়েছিল, কারণ বিকাশ হতে গেলে পারে, কোনো দেশের উন্নতি হতে গেলে পারে রাস্তা দরকার, এয়ারপোর্ট দরকার, রেল লাইন দরকার, যে সমস্ত এই তিনটে জিনিস ছাড়া কোনো দেশ ডেভেলপমেন্ট করতে পারবে না। এবার যখন সরকার জমি নিতে যাচ্ছিল তখনই বলছে এটা, এই জমিটা আমার শাশুড়ি দিয়েছে, আমার শ্বশুর দিয়েছে, আমার নানি দিয়েছে, দাদি দিয়েছে। এবার কি হচ্ছিল, সেই জমিকে সরকার নিতে পারছিল না। ধরো মনে করো এখানটা একটা রেল নিয়ে যাবে, মাঝখানটায় 2 বিঘা জমি ওর শাশুড়ি দিয়েছে, ওকে বিয়েতে দান পেয়েছে। এবার বলছে আমি এখান দিয়ে দেবো না, তুমি রেলটা ঘুরাই এদিকে এমনি করে নিয়ে যাও। ভারী সমস্যা হয়ে গেছিলো, কাজ বন্ধ হয়ে গেছিলো। এবার ভারী সমস্যা, কী করা যায়, বাড়ি ঘর ক্ষতি আছে কি, সংবিধানে ক্ষতি কি আছে, যে মৌলিক অধিকার দিয়েছিলেন একে ভাগা কী করে যায়, ঠিক আছে একে ভাগা যায়, কী করে ভাগা যায়, সংসদ চলো, পার্লামেন্টে বিল পাস করো, রাজ্যসভা লোকসভা বিল পাস করার পর কী করে একে, যে 44তম সংশোধন করে দেয় 1978 খ্রিস্টাব্দে, বলে আজ থেকে সম্পত্তির অধিকার আইনি অধিকার, সরকার যেদিন ইচ্ছা করবে সেদিন তোমার সম্পত্তি নিতে পারবে, সেই সম্পত্তির মাধ্যমে তুমি রাস্তায় ড্রেন তৈরি করতে পারে,
রাস্তা তৈরি করতে পারে, রেল লাইন নিয়ে যেতে পারে, এয়ারপোর্ট তৈরি করতে পারে, তুমি না বলতে পারবে না। তার জন্য সরকার কিছু তোমাকে টাকা দিবে সরকারি রেট হিসাবে। এরকম নয় তোমার বাড়ির পাশে 10 লাখ টাকা কাটা চলছে, এবার তুমি বলে সরকারি রেট 10 লাখ টাকা নিব, বিড়ান ত্রাণ দেবে, ভাগ এখান থেকে। যেই টাকাটা তোমার ওখানটায় লাগবে সেই টাকাটাই কিন্তু সরকারি রেটে যেটা সেটা দেবে। এরকম প্রয়োজন হলে আমার বাড়ির পাশে রাস্তার জমিটা বলছে 10 লাখ টাকা সদর সেম 10 লাখ টাকা, তাহলে বেড়ে ভাগান দেবে হাট এখান থেকে। সরকারি রেটে যা পাবে তাই দেবে। যখনই জমি রেজিস্ট্রি করছো, ভাই বোনকে লিখে দিচ্ছ, তখনই সরকারি রেট দেখছো 30,000 টাকা, বলে 30,000 টাকা, তখনই তুমি ওই দামে বিক্রি করে রেজিস্ট্রি করে নিয়েছো তুলায়, তখন সরকারি রেট মনে পড়ছে। আর যখন সরকার টাকা দিচ্ছে সরকারি রেটে, তখন মনে পড়ে যে পাবলিক রেট নেব, সরকারি রেট ওইরকম হয়। এই 44তম সংশোধন করেনি, বলে যে একে মৌলিক অধিকার আর্টিকেল 19 থেকে সম্পত্তির অধিকার বাদ দেয়, ওকে এই আর্টিকেল 31 আছে এই সম্পত্তির অধিকার ওকে বাদ দে, একে ভাগান দে। কতি ভাগায় ওকে 300 ক, মানে বলে না এত দূরে ওকে মারো, যেমন মানে কোনো ব্যক্তিকে যদি মারতে হলে এমন করে মারো যেমন 5-7 বছর ও বিছানে পড়ে থাকে। ওকে এমন করে মারলে আর্টিকেল ওই 31 থেকে 300-তে নিয়ে গেল, 10 গুণ পেছন দিতে লাগে। তখনই বললে এই সম্পত্তির অধিকার কেউ যদি বাইরে থেকে কেউ যদি কেড়ে নেয়, তোমাকে কোর্ট আসবে, পুলিশ আসবে, তোমার রক্ষা করবে। সরকার যখন আসবে যখন চুপচাপ ঘরে বসে থাকবে, ঠিক টাকা বাড়িতে পৌঁছে যাবে, এটা বলা হয়। এবং 300 কতে মৌলিক অধিকার মানে বাদ দিন দেওয়া হয় কত 40তম সংশোধনী। বুঝতে পারলাম এখানটায় গুরুত্বপূর্ণ। এখন কিন্তু 31 নাম্বার নাই। এইখানে দেখো এবার গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে টপিক, আমরা সেটা আলোচনা করব। যেটা হচ্ছে এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে সব দিল মৌলিক অধিকারের মাধ্যমে, সাম্যের অধিকার, স্পর্শের অধিকার, ঘোরার অধিকার, চলার অধিকার, বলার অধিকার, ধর্মীয় অধিকার, সাংস্কৃতিক অধিকার, সব অধিকার তোমাদেরকে দিয়ে দিল। কিন্তু এবার বলছে যে আর্টিকেল 32-এর পরে যে তোমার কোনো অধিকার কাজ করবে না। তাহলে একবার আর্টিকেল 32-এর পরে আমরা পরে আলোচনা করব, তাহলে আমরা কি আমরা পড়বো। এরপরে নেক্সট ভিডিও চলবে আর্টিকেল 32। কিন্তু আর্টিকেল 32 যেটা বলছে আর্টিকেল 32-এ, তাহলে সেটা আমরা পরে আলোচনা করবো। আমরা কি পড়ছিলাম, মৌলিক অধিকার ভাগ 3, ফান্ডামেন্টাল রাইট। মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইট, এটি কোথায় ছিল, ভাগ 3-এ। ভাগ 3-এ কত থেকে 12 থেকে 35 নম্বর ধারায়, 12 থেকে 35 নম্বর ধারায়। টোটাল কটি ভাগে ভাগ আছে, টোটাল আছে 5টি ভাগে, 6টি ভাগে ভাগ আছে। যেমন প্রথমে কি ছিল, প্রথমে ছিল একটি ছিল মৌলিক অধিকার, যেমন হচ্ছে সাম্যের অধিকার, রাইট টু ইকুয়ালিটি। 1 নম্বর ছিল সাম্যের অধিকার, সাম্যের অধিকার, অধিকার। 2 নম্বর ছিল রাইট টু ফ্রিডম, স্বাধীনতার অধিকার। 3 নম্বর ছিল শোষণের বিরুদ্ধে অধিকার। 4 নম্বর ছিল ধার্মীয় অধিকার, ধার্মিক অধিকার। 5 নম্বর ছিল কালচারাল অধিকার, মানে সংস্কৃতি অধিকার, সংস্কৃত অধিকার। 6 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে সাংবিধানিক প্রতিনিধির অধিকার, ওটা পরে আমরা আলোচনা করব। সাংবিধানিক প্রতিনিধি, প্রতিনিধি অধিকার। মৌলিক সাম্যের অধিকার কত কত থেকে কত ছিল, সাম্যের অধিকার ছিল 14 থেকে 18 পর্যন্ত, 14 to 18। স্বাধীনতার অধিকার 19 to 22, 19 to 22, 22, 23 to 24 শোষণের অধিকার, 23 to 24 শোষণের অধিকার, 25 to 28 ধার্মিক অধিকার। সাংস্কৃতিক অধিকার হচ্ছে 29 to 31, 29 to 31, 29 to 30 ধরো। আর শোষণের অধিকার 32 to 36, 32 to 35, 35। দেখো আমরা সাম্যের অধিকার দেখেছি আর্টিকেল 14 থেকে 18, সাম্যের অধিকার। স্বাধীনতার অধিকার, ফ্রিডম, রাইট টু ফ্রিডম আছে, সেটা হচ্ছে 19 to 22।
শোষণের অধিকার দেখেছি আমরা 23-24। ধার্মিক অধিকার আমরা দেখলাম 25-28। তারপরে সাংস্কৃতিক অধিকার দেখলাম 28-30। আর আমরা সম্পত্তির অধিকারও আমরা দেখলাম। এবার আমরা দেখছি সাংবিধানিক প্রতিনিধির অধিকার। যেমন হচ্ছে সাংবিধানিক প্রতিনিধি কাদেরকে বলে, যেমন হচ্ছে আর্মি, সেনা, নেভি, এদের নিজস্ব একটা নিয়মকানুন আছে। ওই নিয়ম কিন্তু এই নিয়ম তখন কাজ করবে না। ওদের নিয়ম যখন লাগু হবে তখনই এই নিয়ম কিন্তু কোনো কাজে লাগবে না। তখন এই নিয়মে আমি কোনো কিছু করতে পারবো না। আবার নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব। দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।